জনাব শেখ রবিউল আলম, অনেকগুলো বিষয় আছে, হয়তো তার সময় পাওয়া যাবে না। প্রধানমন্ত্রীর ক্ষমতা রাষ্ট্রপতির ক্ষমতার মধ্যে ভারসাম্যের কথা আপনারা বলছেন, কিন্তু প্রধানমন্ত্রীর যে কর্তৃত্ব এখন আছে সেখানে খুব বেশি আপনারা কমাতে চান না। কনস্টিটিউশনাল কাউন্সিল গঠনের যে প্রস্তাবটি সংবিধান সংস্কার কমিশন দিয়েছে সেখানে আপনাদের আপত্তি আছে। আপনারা বলেছেন তাহলে প্রধানমন্ত্রী মানে দেশ চালানোর জন্য যে পরিমাণ কর্তৃত্ব ক্ষমতা দরকার সেটা কমে যাবে, বরং আপনারা বলছেন যে প্রধানমন্ত্রীর ক্ষমতা প্রায় ঠিক রেখে রাষ্ট্রপতির ক্ষমতা বাড়ানো। প্রধানমন্ত্রীর হাতে বেশি ক্ষমতা থাকলেই তো আমরা দেখি স্বৈরাচার হয়, ফ্যাসিবাদী হয়। দেখেন, স্বৈরাচার ফ্যাসিবাদী সংবিধান দিয়ে পার্লামেন্ট দিয়ে এটা ঠেকানোর কোনো সুযোগ আছে বলে পৃথিবীতে আমার কাছে মনে হয় না। যারা ফ্যাসিবাদ হয়েছে সেখানে সংবিধান ছিল, পার্লামেন্টও ছিল, এগুলি থাকে। এটা একটা প্র্যাকটিস। আলটিমেটলি আপনি যাই বলেন, যদি রাজনৈতিক সৌহার্দ্যতা যদি থাকে, জাতীয় গুরুত্বপূর্ণ স্বার্থ যদি অগ্রাধিকার পায়, রাজনৈতিক দলগুলি যদি জনগণের কাছে দায়বদ্ধ থাকে, পার্লামেন্টও যদি জনগণের কাছে দায়বদ্ধ থাকে, মেয়াদ শেষে যদি জনগণ তার পছন্দের রাজনৈতিক দলকে ক্ষমতায় পাঠাতে পারে ভোটের মাধ্যমে, সব সমস্যার সমাধান হবে। এছাড়া আপনি পারবেন না ফ্যাসিবাদী ঠেকাতে। এখন সমস্যাটা হচ্ছে আমাদের শাসনতন্ত্রে বেশ কিছু অসঙ্গতি তৈরি হয়েছে ওটাকে ব্যবহার করে রাজনৈতিকভাবে ক্ষমতায় থাকার জন্য। সেই জায়গাগুলি অপসারণের দরকার। আপনি রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী ক্ষমতার ভারসাম্য আনবেন। আপনি আপনাকে বলেন তো যে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী সবসময় তো দুইজনই একই মেয়াদে নির্দিষ্ট টাইমের জন্য অবধারিত না। এর একজন কোনো না কোনো সময় নাও থাকতে পারে। তো সেখানে যদি আরেক দল থেকে কেউ আসেন, ধরেন রাষ্ট্রপতি আছেন, পার্লামেন্ট ভেঙে গেল, সরকার ভেঙে গেল, অন্য রাজনৈতিক দল ক্ষমতায় আসলো, তিনি প্রধানমন্ত্রী হলেন, রাষ্ট্রপতি আগের রাজনৈতিক দলের আছে, রাষ্ট্র চলবে। কিছু অসঙ্গতি এরকম জায়গা আছে, এগুলি নিয়ে আমাদের ভাবার সুযোগ আছে। আমি একটি কথা একটু বলতে চাচ্ছিলাম, সেটা হলো নির্বাচন কমিশন নিয়ে বলছেন যে নির্বাচন কমিশন সংস্কার করার জন্য যে কমিশন, তাদের প্রস্তাবনা এখনো পর্যন্ত আসেনি। তাদের প্রস্তাবনা আসলেই যে শিরোধার্য তা না, নিশ্চয়ই যৌক্তিক কোনো প্রস্তাবনা যদি তাদের কাছ থেকে আছে, রিপোর্ট দিয়েছে, আচ্ছা, যদি সেটা সব রাজনৈতিক দল একমত হয় সেটা তো প্রয়োগ করা যাবে। কিন্তু নির্বাচন কমিশনের সংস্কার প্রস্তাবগুলি গৃহীত হয়ে আপনার অডিয়েন্স হিসেবে আইন হয়নি বিধায় রাজনৈতিক দল হিসেবে আবেদন করা যাবে না, রাজনৈতিক দলের শর্ত পূরণ করা যাবে না, একটা রাজনৈতিক দল হওয়ার কোনো যোগ্যতা লাগবে না। এভাবে যদি এনসিপি ভাবে, তো সেটি কি রাজনৈতিক দল হওয়ার যে শর্ত, কিছু শর্ত তো আপনাকে পালন করতে হবে, কিছু যোগ্যতা তো আপনাকে অর্জন করতে হবে, কিছু দায়বদ্ধতা তো আপনার থাকবে নির্বাচন কমিশনের কাছে। তো সেইগুলি ছাড়া আপনি রাজনৈতিক দল হবেন কি করে? এনসিপিকে তো সেদিকে মনোযোগী হতে হবে, সেখানে কিন্তু তারা মনোযোগী হচ্ছে না। আপনি আরেকটা কথা বলেছিলেন যে সরকারের প্রতি আমাদের চাপ প্রয়োগ করছে কিনা। আমরা এখনো মনে করি না যে সরকারের প্রতি চাপ প্রয়োগ করার প্রয়োজন আছে। আমার বিশ্বাস অন্তর্বর্তীকালীন সরকার কনসার্ন বাংলাদেশের রাজনীতি এবং বাংলাদেশ ব্যবস্থাপনার জন্য যা বান্ধব হবে, যে সংস্কার অথবা যে প্রক্রিয়া, সে বিষয়গুলি তারা মনোযোগী আছে এবং রাজনৈতিক দলগুলির মতামতকে গুরুত্ব দিয়েই অতি দ্রুত নির্বাচনের আয়োজন করবে। এখানে আমি বেশি সেটা করবে, কিন্তু এই যে বিভিন্ন দলের সমর্থন আপনারা নিচ্ছেন বা পাচ্ছেন, তারপরে কর্মসূচি বলতে আমরা রাজনৈতিক কর্মসূচি ধরছি, দাবি ডিসেম্বরে নির্বাচন সহ আরও অনেক কিছু, সেগুলো বলে বলে সরকারকে বোঝানো যে বিশাল জনগোষ্ঠী এই দাবির পক্ষে আছে, এটা কি চাপ? না, চাপ মানে কি দায়িত্ব সম্পর্কে সজাগ করে দেওয়া, সচেতন করে দেওয়া। আমরা তো যে পরপর 3 দিন আবারও যাব, আমরা বারবার বলছি, এবং আমার বিশ্বাস এখনো পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার বুঝাতে আমাদের সক্ষম হননি যে না, আমাদের এই দাবি বা এই জায়গায় যেখানে আমরা দ্বিমত করছি সেটা অন্যায়, অন্যায্য, সেটা আমাদের এখনো বুঝাতে পারিনি। এনসিপি নিয়ে আমি একটা কথা বলি, এনসিপি ইতিমধ্যে অনেকগুলি দাবি দিয়েছে, যে দাবিগুলি অবান্তর, বাংলাদেশের রাজনীতিতে সম্ভব নয়, কাল্পনিক, ধারণাপ্রসূত। ঠিক আছে, তারপর আমি বলবো যে দাবি যে কোনো মানুষ এদেশে করতেই পারে, তার রাষ্ট্রে তার দাবি থাকবে, তার প্রত্যাশা থাকবে, তার স্বপ্ন থাকবে, এটা তো গণতন্ত্র, এটা তার রাইট। আমি বলছি যে দাবিগুলিতে সব রাজনৈতিক দল আমরা একমত হতে পারছি, সেইগুলি অর্ডিন্যান্স আকারে হোক, পাশ হয়ে যাক সংস্কারগুলি, আর যেটা পার্লামেন্টে প্রয়োজন সেটা আমরা জাতীয় নির্বাচনের পর ঐক্যমতের ভিত্তিতে পার্লামেন্টে পাশ করতে পারি অথবা মেজরিটি ভিত্তিতে পাশ করতে পারি। এনসিপির কোনো দাবি যদি এরকম হয় যেটা এখনো রাখা যাচ্ছে না, অধিকাংশ রাজনৈতিক দলে এক না, তারা সেটা ইস্তেহারের আকারে নিয়ে নির্বাচনে যাক, ওই দাবির প্রতি জনভোট নিয়ে এসে তারা ক্ষমতায় এসে সেটা বাস্তবায়ন করুক, দ্বিমত তো নেই। কিন্তু আপনি কিছু দাবি ছুড়ে দেবেন যেটা বাংলাদেশের
রাষ্ট্র ব্যবস্থাপনা সংবিধান জনগণের প্রত্যাশার সাথে সাংঘর্ষিক, আর সেটিকে গো ধরে বলবেন সংস্কার, বিচার, তারপর নির্বাচন, এটা রাজনৈতিক বালখিল্যতা এক ধরনের। এখানে একটা আমার ছোট প্রশ্ন, যে সরকার বলছে বা জাতীয় ঐক্যমত কমিশন বলছে সংস্কার প্রস্তাবগুলোর মধ্যে যতটুকুর ব্যাপারে সবার ঐক্যমত্য হবে। এখন আমরা তিনজনে ঐক্যমত্য হব, আমি কোনোটাতেই মত দিলাম না, তাহলে ঐক্যমত্য কেমনে হবে? না, আপনি মানে একটি দল বা একাধিক দল যদি কোনো কিছুতেই তারা একমত না হয় মৌলিক বিষয়গুলোতে, তাহলে ঐক্যমত্য কেমনে হবে? না, এটা আপনার যুক্তি, কিন্তু এরকম পরিস্থিতি হবে বলে আমার কাছে মনে হয় না। ওকে।